যুক্তরাষ্ট্র ইসরায়েলের মিসাইল আর ড্রোনে কাঁপছে ইরানের বিভিন্ন অঞ্চল। কমপক্ষে ৪৩ জন নিহত। পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনায় তেহরানের হামলা। রাত থেকেই তেলের জন্য ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ সারি। ভারত থেকে আজই পাইপলাইনে আসছে ৫,০০০ মেট্রিক টন ডিজেল। ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্পের যাত্রা শুরু আজ। প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক উদ্বোধনের পরই নির্ধারিত ২,৫০০ টাকা করে পাবে ৩৭,৫০০ নিম্নবিত্ত পরিবার। সপ্তাহ পেরোলেও দুদকে নিয়োগ হয়নি চেয়ারম্যান কমিশনার, গঠন হয়নি সার্চ কমিটি। রাজনৈতিক প্রভাব মুক্ত রাখার তাগিদ বিশেষজ্ঞদের। সরকারের বিবেচনায় নিয়োজিত হচ্ছেন, কিন্তু সরকারের পাছাটা হবেন না। সরকার দলের কথা মতো উঠবেন বসবেন সেটা হবে না। এরকম মানসিকতা, এরকম সৎসাহদৃঢ়তা আছে, এরকম ব্যক্তিবর্গকে নিয়োগ দিতে হবে। ৩.৫ বছরেও রাজধানীর সুপার স্পেশালাইজড হাসপাতালে মিলছে না বিশ্বমানের সেবা। বিএমইউ থেকে আলাদা করে স্বায়ত্তশাসনের দাবি। এই হাসপাতালটাকে ঘিরে যে দুর্নীতির, দুঃশাসনের খনি তৈরি করা হয়েছে, নূতন সরকার সেটিকে কঠোর হাতে দমন করুক। আইএমএফ এর ঋণ কার্যক্রম নিয়ে এ মাসেই প্রধানমন্ত্রীর সাথে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক। ঋণ প্রয়োজন হলেও সব শর্ত পূরণ কঠিন, মত বিশ্লেষকদের। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছে আমি তানজিম শাফিন। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। সবচেয়ে স্বাস্থ্যকর হালিম রাঁধুনি হালিম। হালিম হোক রাঁধুনি হালিম। আরও ভয়াবহ রূপ নিতে শুরু করেছে ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েলের অপারেশন এপিক ফিউরি। হামলার নতুন ওয়েভে কাঁপছে রাজধানী তেহরান সহ বিভিন্ন অঞ্চল। সোমবার রাতভর তাণ্ডব চালানো হয়েছে পূর্ব তেহরানে। মৃত্যু হয়েছে কমপক্ষে ৪০ জনের। লোরেস্তান প্রদেশে প্রাণহানির শিকার ৩ শিশু। মুহুর্মুহু বিস্ফোরণে কাঁপছে রাজধানীর পশ্চিমাঞ্চলীয় কারাজ শহর। সোমবার রাত থেকেই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে অঞ্চলটি। যৌথ বাহিনীর হামলার টার্গেট হয়েছে বিপ্লবী গার্ড আইআরজিসির কমান্ড সেন্টার ও কার্যালয়। কুদস ফোর্সের একটি কমান্ড সেন্টার ধ্বংসের দাবিও করেছে ইসরায়েল। ইস্পাহানে টার্গেট হয়েছে মিসাইল তৈরির কারখানা ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সিরাজ অঞ্চলেও আক্রান্ত সামরিক স্থাপনা। নাজারাবাদ, আন্দিশেহ এবং শাহরিয়ারে হামলা হয়েছে বাসিস ফোর্স ও বিপ্লবী গার্ডের ঘাঁটিতেও। আহভাজ ও সিস্তান বালুচিস্তানে পাওয়া গেছে বিস্ফোরণের আওয়াজ। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার পাল্টা জবাব দিয়ে যাচ্ছে ইরান। মধ্যপ্রাচ্যে দেশ দুটির বিভিন্ন সামরিক স্থাপনা জুড়ে চালিয়ে যাচ্ছে অভিযান। আবারও মিসাইল ছুড়েছে বাহরাইন, কুয়েত ও সৌদি আরবে। ইসরায়েলের রাজধানী তেল আবিব সহ বিভিন্ন স্থানে ছোড়া হয়েছে মিসাইল। প্রাণ হারিয়েছেন ২ জন। বাহরাইনেও ঘটেছে হতাহতের ঘটনা। সোমবার মানামায় আবাসিক এলাকায় হামলার অভিযোগ উঠেছে তেহরানের বিরুদ্ধে। এতে মৃত্যু হয়েছে ১ জনের, আহত আরও ৮ জন। অন্যদিকে তুরস্কের আকাশসীমায় প্রবেশের চেষ্টা করে ইরানের দ্বিতীয় ব্যালিস্টিক মিসাইল ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে সেটি। ইরানে কাঙ্ক্ষিত জয়ের অনেকটাই অর্জন করে ফেলেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ বাহিনী। এখন যুদ্ধ প্রায় শেষের দিকে, এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ প্রায় শেষের দিকে, তাদের সব ধ্বংস হয়ে গেছে। গুরুত্বপূর্ণ সব নেতা মারা গেছে। তাদের নেতৃত্বের 2টি স্তর রয়েছে। আমরা 2টি স্তরই ধ্বংস করেছি। একজন প্রেসিডেন্টের সম্পূর্ণ একার সিদ্ধান্তে যুদ্ধে জড়ানো কতটা আইন সিদ্ধ তা নিয়ে যুক্তরাষ্ট্রে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। প্রশ্ন উঠেছে ইরানের চলমান মার্কিন অভিযান এপিক ফিউরির বৈধতা নিয়ে। ট্রাম্প প্রশাসন ইরানে হামলাকে কথিত আত্মরক্ষার অজুহাতে ব্যাখ্যা করলেও অভিযান শুরুর আগে কোনো নিয়ম নীতির তোয়াক্কা করেননি তিনি, নেননি পার্লামেন্টের অনুমোদন। তাই আন্তর্জাতিক আইন ও মার্কিন সংবিধানের উদাহরণ টেনে এই অভিযানকে আত্মরক্ষা নয় বরং একচেটিয়া সামরিক হামলা বলছেন বিশ্লেষকরা। এক সপ্তাহেরও বেশি সময় ধরে মধ্যপ্রাচ্যে ইতিহাসের বৃহত্তম বহর নিয়ে ইরানে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। সঙ্গ দিচ্ছে মিত্রদেশ ইসরায়েল। আত্মরক্ষার কথা বলে চালানো যৌথ বাহিনীর এ হামলার বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে।
মার্কিন প্রেসিডেন্ট বরাবরই জোরালো গলায় দাবি করছেন ইরান আগে হামলা চালাতে পারে এমন শঙ্কা থেকেই এই অভিযান। জানান বিদেশে থাকা মার্কিন ঘাঁটি ও মিত্র দেশগুলোর ওপর আসন্ন হুমকি ঠেকাতেই চালানো হয় এই হামলা। তবে মার্কিন গোয়েন্দা সংস্থার তথ্যেও এই হুমকির স্পষ্ট প্রমাণ মেলেনি। ট্রাম্প আরও দাবি করেন 1 মাসের মধ্যেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারত ইরান, অথচ কয়েক মাস আগেই মার্কিন বাহিনী ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস করে দিয়েছে বলে দাবি করেন তিনি। এই হামলা ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের আত্মরক্ষার উদ্দেশ্য নয়, এটা ইরানের উপর ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের আক্রমণ। মার্কিন সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট সেনাবাহিনীর সর্বাধিনায়ক হলেও যুদ্ধ ঘোষণা করার ক্ষমতা কেবল কংগ্রেসের। অতীতে অনেক প্রেসিডেন্ট সীমিত সামরিক অভিযান চালালেও পূর্ণমাত্রা যুদ্ধে জড়ায়নি কেউ, কিন্তু ট্রাম্প নিজেই এটিকে যুদ্ধ বলে উল্লেখ করছেন। আর প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ চলমান সংঘাতকে ইতিহাসের সবচেয়ে জটিল ও প্রাণঘাতী বিমান অভিযানগুলোর একটি বলেও উল্লেখ করেছেন। 1973 সালে ওয়ার পাওয়ার রেজুলেশনে বলা আছে, কংগ্রেসের অনুমতি ছাড়া 60 দিনের বেশি কোনো সামরিক অভিযান চালাতে পারবেন না প্রেসিডেন্ট। ফলে এরই মধ্যে সেনা প্রত্যাহারের প্রস্তাবের বিষয়ে আলোচনা শুরু হয়েছে কংগ্রেসে। তবে বাস্তবে ট্রাম্প ভেটো দিলে এই সিদ্ধান্ত কার্যকর করা খুবই কঠিন। বিতর্কের মুখে পড়েছে আন্তর্জাতিক আইনও। জাতিসংঘের সনদ অনুযায়ী কোনো দেশ অন্য দেশের বিরুদ্ধে বল প্রয়োগ করতে পারে না যদি না আত্মরক্ষার প্রয়োজন হয় বা নিরাপত্তা পরিষদের অনুমোদন থাকে। এই অভিযানের ক্ষেত্রে দুটির কোনোটি স্পষ্টভাবে প্রযোজ্য নয় বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা। এই হামলা অবশ্যই অবৈধ। জাতিসংঘ সনদের 51 অনুচ্ছেদে বর্ণিত আত্মরক্ষার জন্য ইরানকে হয় ইসরায়েল বা মার্কিন যুক্তরাষ্ট্রের উপর চলমান সশস্ত্র আক্রমণ করতে হবে। তবে এমন কোনো প্রমাণ নেই যে ইরান পারমাণবিক অস্ত্র বা অন্য কোনোভাবে কোনো দেশে আক্রমণ করতে চলেছে। 1981 সালের নির্বাহী আদেশে মার্কিন সরকারকে রাজনৈতিক হত্যাকাণ্ডে জড়াতে নিষেধ করা হয়েছিল, যা এরই মধ্যে উপেক্ষিত। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। তেলের দাম কমাতে পদক্ষেপ নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার এক বিবৃতিতে এমন দাবি করেন তিনি। বলেন, পর্যাপ্ত তেল সরবরাহ নিশ্চিতে এ সংক্রান্ত বেশ কিছু নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি দ্রুতই হরমুজ প্রণালী খুলে দেওয়ার ব্যবস্থাও করবেন বলে জানিয়েছেন তিনি। অপারেশন এপিক ফিউরি অব্যাহত রাখার সাথে সাথে আমরা বিশ্বে তেলের সরবরাহ বজায় রাখার দিকেও মনোযোগ দিচ্ছি। আমি কোনো সন্ত্রাসী সরকারকে বিশ্বের তেল সরবরাহ বন্ধের চেষ্টায় সফল হতে দেব না। ইরান যদি এমন কিছু করে তবে তাদের উপর আরও কঠিন আঘাত হানব। ভারতের আসামের নুমালীগড় রিফাইনারি থেকে আসছে 5,000 মেট্রিক টন ডিজেল। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের বাণিজ্য ও অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ মুর্শেদ হুসাইন আজ বিষয়টি নিশ্চিত করেছেন। জানান, ইতিমধ্যে ডিজেলের পাম্পিং কার্যক্রম শুরু হয়েছে। আজকের মধ্যে পাইপলাইনে করে বাংলাদেশে পৌঁছাবে এই ডিজেল। জ্বালানি তেলের মজুদ স্বাভাবিক রাখতে এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে চায় সরকার, তাই জরুরি ভিত্তিতে এই উদ্যোগ নেওয়া হয়। তেল সমৃদ্ধ মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে জ্বালানির সংকট দেখা দেয় বিকল্প উৎস খুঁজছে বাংলাদেশ। চীন, ভারত সহ কয়েকটি দেশের সাথে সহায়তা চেয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। বলেছেন, জ্বালানি সংকট বিবেচনা করে সরকার অর্থনৈতিক কর্মসূচি সাজাচ্ছে। এর আগে চীনা রাষ্ট্রদূত বলেন, জ্বালানির ক্ষেত্রে সহযোগিতা চাইলে আলোচনা হতে পারে বাংলাদেশের সাথে। ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা পাল্টা হামলায় যুদ্ধ ছড়িয়ে পড়েছে তেল সমৃদ্ধ মধ্যপ্রাচ্যে। এতে সারা বিশ্বের মতো জ্বালানি সংকটের শঙ্কায় বাংলাদেশও। সচিবালয়ে অর্থমন্ত্রীর সাথে চীনা রাষ্ট্রদূতের বৈঠকেও উঠে আসে মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রসঙ্গ। আলোচনা হয় 4 চীনা কোম্পানির বাংলাদেশে $100 মিলিয়ন বিনিয়োগ প্রতিশ্রুতি নিয়েও। এতে 10,000 মানুষের কর্মসংস্থান হবে বলে জানান রাষ্ট্রদূত। বলেন, তিস্তা প্রকল্পে চীনের আগ্রহের বিষয়টিও তুলে ধরা হয়েছে অর্থমন্ত্রীর কাছে। মধ্যপ্রাচ্যের সংকটের প্রভাব পৃথিবীর সব দেশের উপর পড়েছে। আমরা যুদ্ধবিরতি, শান্তি আলোচনার কথা বলছি। এই পরিস্থিতিতে বাংলাদেশ চীনের কাছে কী ধরনের সহযোগিতা প্রত্যাশা করে সেটি নিয়ে আলোচনা হতে পারে।
সম্ভাব্য জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সচেতন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। বলেন, বিভিন্ন দেশের সাথে এ নিয়ে আলোচনা চলছে। এনার্জির জন্য তো সহযোগিতা চাই না কেন, আমরা সকলের কাছে চাইব। আমার তো এনার্জি সিকিউরিটি আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা সবার কাছে চাচ্ছি। কিন্তু সাপ্লায়ার্স যে সমস্ত জায়গায় সাপ্লায়াররা আছে সকলের কাছে আমরা চাচ্ছি, কথা বলছি, কাজ করে যাচ্ছি। অর্থমন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ও জ্বালানি চ্যালেঞ্জ বিবেচনা করে সরকার অর্থনৈতিক কর্মসূচি নির্ধারণ করছে। অ্যান্টিসিপেট করছি যে সমস্যাগুলো, এগুলোকে মাথায় রেখেই আমরা কিন্তু আমাদের সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। রাজনৈতিক ও দলীয় বিবেচনার বাইরে ফ্যামিলি কার্ড প্রকৃত দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারকে দেয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী ও সমাজ কল্যাণমন্ত্রী। তারা দাবি করেন 37,500 পরিবারকে কার্ড দেওয়ার ক্ষেত্রে স্বচ্ছ প্রক্রিয়া অবলম্বন করা হয়েছে। আজ প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্প উদ্বোধনের পরপরই নির্ধারিত 2,500 টাকা পেয়ে যাবে পরিবারগুলো। মন্ত্রীরা বলছেন, এই কার্ডের কারণে ভিজিএফ ও ভিজিডি কার্ড বন্ধ হবে না, প্রকৃত দরিদ্ররা আগের সুবিধাও পাবেন না। নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে সবচেয়ে গুরুত্ব দিয়ে প্রথমেই ফ্যামিলি কার্ড প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে সরকার। মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর করাইল বস্তিতে এ সংক্রান্ত পাইলট প্রকল্পের উদ্বোধন করছেন। এ নিয়ে অর্থ মন্ত্রণালয়ে ব্রিফিংয়ের আয়োজন করা হয়। সেখানে অর্থ, সমাজ কল্যাণ, এলজিআরডি সহ বিভিন্ন মন্ত্রণালয়ের নীতি নির্ধারকরা উপস্থিত ছিলেন। জানান, প্রথম ধাপে পাইলট প্রকল্পের মাধ্যমে দেশের 13 জেলার 15টি ওয়ার্ডে 37,567 নারী প্রধান পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হবে। এজন্য ব্যয় হচ্ছে 38 কোটি টাকা। জুন থেকে পর্যায়ক্রমে 50 লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি বাস্তবায়নের কার্যক্রমও শুরু হবে। এলাকাগুলো নিয়েছি সবচেয়ে আন্ডার ডেভেলপড এলাকা, 79.12% মানুষ দেখা যাচ্ছে যে ওখানে এই সুবিধার আওতায় আসবে। আনুমানিক প্রায় 20,000 কোটি টাকা সরকারের খরচা হবে। প্রজেক্ট শুরু হবে জুনের পর থেকে পূর্ণ উদ্যমে, এবং আগামী দিনে প্রত্যেকটি পরিবারের কাছে এই সুযোগ যাবে, এক্সেপ্ট যেগুলোর এক্সেপশন যাদের সম্বন্ধে বলা হয়েছে তাদের প্রয়োজন নাই। কার্ড প্রদানের ক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রীরা। এটাকে এমনভাবে অ্যানালাইসিস করা হয়েছে যাতে কোনো ধরনের ডুপ্লিকেশনও হবে না বা টেম্পারিংয়ের কোনো সুযোগ থাকবে না। দলীয় কোনো প্রভাব এখানে থাকার কোনো সুযোগ নাই। পুরা প্রজেক্ট স্বচ্ছতার সাথে বাস্তবায়ন হবে। ফ্যামিলি কার্ডের কারণে ভিজিএফ, ভিজিডির মতো চলমান বিভিন্ন ভাতা দেওয়ার কর্মসূচি বন্ধ হবে না বলেও জানিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রী। শুধুমাত্র বন্ধ হবে ওনারটাই, যে পরিবার মহিলা প্রধান যদি উনি কোনো ভাতা পান ওইটুকুই খালি বন্ধ হবে, কিন্তু অন্যান্য ভাতা যেগুলো প্রচলিত আছে কোনোটাই এই মুহূর্তে বন্ধ হওয়ার কোনো অবকাশ নাই এবং করা হবে না। মন্ত্রী ও উপদেষ্টারা আশা করেন ফ্যামিলি কার্ড কৃষি কার্ড দারিদ্র্য দূরীকরণ ও টেকসই উন্নয়নে বড় ভূমিকা রাখবে। ধাপে ধাপে 4 কোটি পরিবারের দিকে আমরা যাব। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। অভিভাবক শূন্য দুর্নীতি দমন কমিশন সপ্তাহ পেরোলেও নতুন চেয়ারম্যান কমিশনার নিয়োগে গঠন করা হয়নি সার্চ কমিটি। এ অবস্থায় কে হচ্ছেন দুদকের নতুন অভিভাবক তা নিয়ে চলছে নানা হিসেব নিকেশ তদবির। তবে নতুন চেয়ারম্যান যিনিই হন না কেন, সাবেক দুদক সংস্কার কমিশন প্রধান ও টিআইবির নির্বাহী পরিচালক বলছেন, রাজনৈতিক প্রভাব মুক্ত রাখতে হবে সংস্থাটিকে। রাঘব বোয়ালদের আইনের আওতায় আনার মাধ্যমে প্রমাণ দিতে হবে নিরপেক্ষতার। রাজীব আহমেদের রিপোর্ট। বিএনপির নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার 2 সপ্তাহের মাথায় মেয়াদের আগেই পদত্যাগ করেন চেয়ারম্যান আব্দুল মোমেন সহ 2 কমিশনার। এরপর থেকে নেতৃত্ব শূন্য স্বাধীন সংস্থাটি। এতে থমকে গেছে আওয়ামী লীগের ভিআইপিদের দুর্নীতির অনুসন্ধান, তদন্ত সহ কয়েক হাজার মামলার কার্যক্রম। এ অবস্থায় কবে কিভাবে নিয়োগ দেওয়া হচ্ছে দুদকের নতুন চেয়ারম্যান ও কমিশনার অপেক্ষায় প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। কারা হচ্ছে দুদকের নতুন অভিভাবক এ নিয়েও চলছে আলোচনা। চেয়ারম্যান হিসাবে সাবেক বিচারক মোতাহার হোসেন, এনবিআরের সাবেক চেয়ারম্যান বদিউর রহমানের নাম নিয়ে কানাঘুষা আছে। তবে সংসদের প্রথম অধিবেশনে দুদকের নতুন অধ্যাদেশ বহাল এবং সার্চ কমিটির গঠনের পর এক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।
তবে যেই হোক দুদকের নতুন চেয়ারম্যান ও কমিশনার এক্ষেত্রে দক্ষ, অভিজ্ঞ ও পেশাগতভাবে সৎদের বিবেচনার উপর জোর দিয়েছেন সাবেক দুদক সংস্কার কমিশন প্রধান। যাদেরকে নিয়োগ দেওয়া তারা যেন সংশ্লিষ্ট খাতে দক্ষতা, অভিজ্ঞতা এবং পারদর্শিতা সম্পন্ন ব্যক্তি হন, সেটি তাদের পেশাগত জীবনে, ব্যক্তিগত পেশাগত জীবনে তার প্রতিফলন ঘটেছে, প্রমাণ রাখতে পেরেছে। দ্বিতীয় হচ্ছে যে ঠিক আছে, সরকারের বিবেচনায় নিয়োজিত হচ্ছেন, কিন্তু সরকারের পাচাটা হবেন না, সরকার দলের কথা মতো উঠবেন বসবেন সেটা হবে না। এরকম মানসিকতা, এরকম সৎসাহদৃঢ়তা আছে, এরকম ব্যক্তিবর্গকে নিয়োগ দিতে হবে। টিআইবি নির্বাহী পরিচালক বলছেন, ক্ষমতাসীন সরকার ও রাজনৈতিক দলের চাপ থাকে দুদকের উপর। এক্ষেত্রে স্বাধীন ও নিরপেক্ষভাবে সিদ্ধান্ত নিতে হবে নতুন কমিশনকে। অত্যন্ত ইতিবাচক বেশ কিছু দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি, কিন্তু তিনি একা তো রাষ্ট্র পরিচালনা করবেন না, সরকার পরিচালনা করবেন না। তাই যাদেরকে নিয়ে করবেন তাদেরকে তার মোটিভেট করতে হবে। আমি মনে করি তার একটা বড় এজেন্ডা হওয়া উচিত নিজের দলকে সামলানো, নিজের আমলাতন্ত্রকে, প্রতিটা আমলাতন্ত্রকে সামলানো, যাতে করে তার যে এজেন্ডা, তার যে প্রস্তাবনা, তার যে প্রত্যাশা, তিনি যে প্ল্যান বলেছিলেন, সেই প্ল্যানটা বাস্তবায়নের জন্য সহায়ক পরিবেশ হয়, প্রতিরোধক পরিবেশ না হয়। দায়িত্ব নেওয়ার পর সরকার প্রধানের নানামুখী উদ্যোগ ও পদক্ষেপ স্বাধীন ও নিরপেক্ষ দুদক গঠনের ক্ষেত্রে ইতিবাচক বার্তা বলে মনে করেন টিআইবির নির্বাহী পরিচালক। আইনের চোখে সবাই সমান, এই মানদণ্ডে তদন্ত করে দুর্নীতির অভিযোগে যারা অভিযুক্ত তাদেরকে জবাব দিতে হবে। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। এ যেন স্বপ্নভঙ্গের গল্প। দেশে বিশ্বমানের হাসপাতাল হলো ঠিকই, কিন্তু মিলছে না সেই সেবা। উদ্বোধনের 3.5 বছর পেরোলেও এখনও জনবলি নিয়োগ হয়নি, এমনকি ঠিক হয়নি হাসপাতালের পরিচালনা পদ্ধতি কেমন হবে। বলছি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে রাজধানীর শাহবাগের সুপার স্পেশালাইজড হাসপাতালের কথা। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্ববিদ্যালয় থেকে আলাদা না করলে সমস্যার সমাধান হবে না। হাসান মিসবার রিপোর্ট, ছবি তুলেছেন রানা হোসেন। নান্দনিক স্থাপত্য আর বিশ্বমানের চিকিৎসা সুবিধা নিয়ে প্রস্তুত এক হাসপাতাল, নাম সুপার স্পেশালাইজড, যা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে। সিঙ্গাপুরের একটি হাসপাতালের আদলেই তৈরি হয়েছে এটি। ব্যয় হয়েছে 1,500 কোটি টাকার বেশি। হাসপাতালের আউটডোরে কিছু রোগী আসে, আর ভর্তি রোগীও একেবারে কম। 758 শয্যার হাসপাতালে রোগী ভর্তি 50 জনের মতো। 100 শয্যার আইসিইউতে রোগী আছে মাত্র 18টিতে, অথচ অন্য হাসপাতালে আইসিইউ বেড পাওয়া যেন ভাগ্যের ব্যাপার। এটি একটি ভিভিআইপি কেবিন। এর পাশে এমন আরও একটি ভিভিআইপি কেবিন আছে। এটি বাংলাদেশের একমাত্র সরকারি হাসপাতাল যেখানে 2টি ভিভিআইপি কেবিন আলাদা করে বানানো হয়েছে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির চিকিৎসা নেওয়ার জন্য। এখানে অত্যাধুনিক নানান সুযোগ সুবিধা আছে, কিন্তু উদ্বোধনের পর থেকে নিয়ে এ পর্যন্ত এই কেবিন দুটিতে রাষ্ট্রের শীর্ষ ব্যক্তিদের কেউই চিকিৎসা নিতে আসেননি। প্রতিদিন সামান্য কিছু পরীক্ষা নিরীক্ষা হয় ল্যাবে। প্রায় অলস পড়ে আছে শত কোটি টাকার যন্ত্রপাতি। এসি নষ্ট, চলছে ফ্যান, তেমন কাজে আসছে না 14টি অপারেশন থিয়েটার। এখন বেতন কাঠামো নিয়ে প্রশ্ন করাটাই তো আসলে উচিত নয়। এখন উচিত ছিল আমাদেরকে আপনার অপারেশনালাইজ করা। এটার দায়ভার এখন আমাদের বর্তমান যারা আছি, পরিচালনায় আছে, তাদের উপর এসে বর্তেছে। অপেক্ষা করছি কবে এই হাসপাতালের প্রতিটি পদে নতুন লোক নিয়োগ দেওয়া হবে এবং আমরা এটা সুন্দরভাবে পরিচালিত করতে পারবো এবং জনগণকে আমরা সেবা দিতে পারবো। কথা ছিল এটি হবে সরকারি কর্পোরেট হাসপাতাল, চলবে একজন প্রধান নির্বাহীর অধীনে, বেতন কাঠামো আলাদা, প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন না চিকিৎসকেরা। কিন্তু বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট এই প্রস্তাব পাশ করেনি। পরিচালনা পদ্ধতি ঠিক হয়নি এখনও। এই অবস্থায় হাসপাতালটি বিদেশি প্রতিষ্ঠানের কাছে লিজ দেওয়ার গুঞ্জনও শোনা যাচ্ছে। তাহলে জনগণের টাকা খরচ করে অন্য একটি দেশের সহযোগিতা নিয়ে সেই দেশের কাছে আমাদের ভাবমূর্তি নষ্ট করা কি দরকার ছিল? আমরা এখন গভীরভাবে প্রত্যাশা করব যে এই হাসপাতালটাকে ঘিরে যে দুর্নীতির, দুঃশাসনের খনি তৈরি করা হয়েছে, নূতন সরকার সেটিকে কঠোর হাতে দমন করুক এবং এই প্রতিষ্ঠানটাকে একটি স্বায়ত্তশাসিত এবং যেভাবে প্রস্তাব করা হয়েছিল সেরকম একটি উচ্চমানের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হোক।
হাসপাতালে প্রস্তাবিত জনবল ২৫০০-এর বেশি, তবে আছে মাত্র ২৫০ জনের মতো। বিশ্ববিদ্যালয় থেকে এনে জোড়াতালি দিয়ে চলছে কোনো মতে। তাছাড়া বর্তমান লোকবল নিয়োগেও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। এটা স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে এটা দাঁড় করাতে চাইছে, আর আমাদের এক্সিস্টিংটা চাচ্ছে তাদের সাথে মার্চ করা একটা ইউনিট হিসেবে থাকতে। এখানে একটা দ্বন্দ্ব, তো দ্বন্দ্বটা পৃথক করতে হলে আমার মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমাকে বসতে হবে। উই আর প্রিপেয়ারিং অল দিস প্রপোজাল। আগের সিদ্ধান্তগুলো নিয়ে 2-1 দিনের মধ্যে আমি বসবো এটা নিয়ে। ব্যাপক অনিয়ম করে হাসপাতালের ফার্মেসি ও ক্যাফেটেরিয়ার জায়গা ভাড়া দেওয়া হয়েছে। কয়েকটি তদন্ত রিপোর্টে বিষয়টি প্রমাণিত হলেও নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। দেশে বিশ্বমানের একটি হাসপাতাল হয়েছে ঠিকই, বাট সেবা মিলছে না তার ধারে কাছেও। কারণ কি? অব্যবস্থাপনা, দুর্নীতি নাকি দেশপ্রেমের অভাব? তবে কারণ যাই হোক, বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। আর এই হাসপাতালটি আদৌ বিশ্বমানের সেবা দিতে পারবে কিনা সেই নিয়ে তৈরি হয়েছে প্রবল সন্দেহ। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। কনসুলার অ্যাক্সেস পেলে বাংলাদেশের তদন্ত কর্মকর্তা পাঠাবে কলকাতায়। তারপর জিজ্ঞাসাবাদ শেষে বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় ওসমান হাদির হত্যা মামলার 2 আসামি ফয়সাল আর আলমগীরকে ফেরানোর চেষ্টা করা হবে। এই কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। আর স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, দ্রুতই তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করানো হবে। গেল বছরের 12ই ডিসেম্বর প্রকাশ্যে দিবালোকে গুলি করা হয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে। গুলি করার 12 ঘন্টার মধ্যে ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালায় হাদিকে গুলি করা ফয়সাল করিম আর মোটরসাইকেল চালক আলমগীর। ভারতের বিভিন্ন এলাকায় ছদ্মবেশে ছদ্মনামে ঘোরাঘুরির পর পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকায় আত্মগোপনে ছিল দুজন। শেষমেশ ভারতের পশ্চিমবঙ্গের STF বাহিনীর হাতে গ্রেফতার হয় ফয়সাল আলমগীর। এখন তারা অবৈধ অনুপ্রবেশের মামলায় 14 দিনের পুলিশ হেফাজতে। সবশেষ হাদি হত্যা মামলার তদন্তে থাকা CID বলছে, শুরু হয়েছে ভারতের সাথে আনুষ্ঠানিক যোগাযোগ। এখন তাদেরকে না নিয়ে আসলে এবং এটার যে মূল ডিজাইনারকে, এই ঘটনাটা কারা ঘটাইছে, এটা যদি সম্পূর্ণ আমরা রিভিল করতে না পারি, তারা তদন্তটা সম্পূর্ণ হবে এবং আমরা চার্জশিটও দিতে পারবো। অ্যাটলিস্ট আসামি দুইটা এখন কোথায় আছে, কেউ আছে, যেটা আমরা জানি, এবং তাদেরকে নিয়ে আসার জন্য যা লিগ্যাল ফ্রেমওয়ার্ক দরকার সেটাও আমাদের আছে। মামলার বাদীর কাছে প্রশ্ন ছিল, কতটা সময় লাগবে তাদের দেশে আনতে? যেহেতু সে অন্য মামলায় অ্যারেস্ট বা অন্য অভিযোগে, ওই অভিযোগে তার বিচার হওয়ার পরেও আসতে পারে, অথবা এই মুহূর্তে যদি বাংলাদেশ থেকে তার কূটনৈতিকভাবে তার সাথে বন্ধু বিনিময়ের জন্য এই মামলার কজ দেখিয়ে তাকে চাওয়া হয়, আর ওই দেশের সরকার যদি দেয়, তাহলে ওই ব্যক্তির বিচার হওয়ার আগেই আসতে পারে, অথবা ওই দেশের বিচার হয়ে তার রায় হবে, রায় পরে তাকে হস্তান্তর করতে পারে। এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন, কনসিউলার অ্যাক্সেস পেলে কলকাতায় যাবে ঢাকার তদন্ত কর্মকর্তারা। ভারতের কাছ থেকে কনসুলার অ্যাক্সেস আমরা চেয়েছি, যাতে, কারণ আমাদের কাছে যা তথ্য আছে সেই তথ্যটা এখন পর্যন্ত যথেষ্ট নয়। তো এই সম্পূর্ণ তথ্য পাওয়া পর্যন্ত আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। একই সাথে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, চুক্তি অনুযায়ী দ্রুতই 2 আসামিকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা অনুরোধ করেছি, তারা যেটা এক্সট্রাডিশন ট্রিটি ইন বিটুইন 2 কান্ট্রিজ আছে, সেই মতে আমাদেরকে ফেরত দেবেন বলে আমরা আশা করছি, এবং আমরা ফেরত আনার জন্য যথেষ্ট জোর প্রচেষ্টা চালাবো। এদিকে ওসমান হাদির ইনকিলাব মঞ্চের প্রতিনিধিরা বলছেন, হত্যার সঙ্গে জড়িত সবাইকে খুঁজে বের করতে হবে এবং এই 2 জনেরই বিচার নিশ্চিত করতে হবে। সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে যারা এখনো ঘাপটি মেরে বসে আছে, তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। যে কারণে এই বাংলাদেশে এরকম ঘটনা ঘটে এবং সেটার কোনো গোয়েন্দা তথ্য থাকে না। সরকারি সূত্র বলছে, ভারতে চলমান আইনি প্রক্রিয়া শেষ হলে বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় দ্রুতই ফয়সাল ও আলমগীরকে দেশে ফেরানো যাবে। মশিউর অনিক, যমুনা নিউজ, ঢাকা। IMF এর ঋণের অর্থ ছাড়ে নতুন সরকারের সাথে চলছে আলোচনার প্রস্তুতি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক করবে সংস্থাটির উচ্চ পর্যায়ের একটি টিম। মূলত ঋণ কার্যক্রম চলমান থাকবে কিনা তা নিয়েই হবে আলোচনা। সামনে আসবে বকেয়া 2 কিস্তির ঋণ ছাড় এবং শর্ত পরিপালন প্রসঙ্গ। সবকিছু ঠিক থাকলে এ মাসেই হতে পারে বৈঠক। বিশ্লেষকরা বলছেন, সার্বিক কর্মকাণ্ড পরিচালনায় সরকারের ঋণ প্রয়োজন, তবে এখনই সব শর্ত পরিপালন কঠিন না।
বাংলাদেশের জন্য 2023 সালে $470 কোটি ঋণ অনুমোদন করে IMF। এ পর্যন্ত ছাড় হয়েছে সেই ঋণের 5টি কিস্তি। প্রথমে $470 কোটি ঋণ চুক্তি করে বাংলাদেশ, পরে কিছুটা বৃদ্ধি পায় ঋণের অঙ্ক। এখন মোট ঋণ দাঁড়িয়েছে $550 কোটি। গেল জুন পর্যন্ত ছাড় হয়েছে $360 কোটি। অন্তর্বর্তী সরকারের সময়ে ঋণের দুটি কিস্তির অর্থ ছাড় আটকে দেয় IMF। মূলত নির্বাচিত সরকার পর্যন্ত অপেক্ষা করতে চায় এই ঋণদাতা সংস্থা। তবে অর্থ ছাড় না করার পেছনে কাজ করে শর্ত পূরণ না হওয়ার দিক। অভ্যন্তরীণ আয় বা রাজস্ব আদায়ে তেমন সাফল্য নেই। এনবিআরে সংস্কার চলমান থাকলেও বাড়েনি রাজস্ব আদায়। আগের IMF-এর যে মূল শর্তগুলো ছিল তার মধ্যে বড় পরিসরে আমরা যেটা পারিনি সেটা হলো কর আহরণের জায়গাটা। তেলের দাম আমার এখন অলরেডি 14-15% বেড়ে গেছে শুরু হওয়ার পর থেকে আর কি। তো সেইটা কিন্তু আমার নতুন করে চ্যালেঞ্জ তৈরি করবে, যে অর্থনৈতিক সংস্কারগুলো আছে এটাকে সামনে কিভাবে নিব। এবং এটা বেশ বড় আকারের একটা ক্ষেত্র, এখানে ব্যাংকিং সেক্টর থেকে শুরু করে সব ধরনের বিষয়গুলো কিন্তু আসবে। নতুন সরকারের সঙ্গে শুরু হচ্ছে আলোচনা। প্রথমে 10 মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের জন্য সময় চায় IMF, তবে তা পিছিয়ে ঈদের পর সময় নির্ধারণ হচ্ছে। আগামী 24 মার্চ আসতে পারে IMF-এর 2 সদস্যের একটি টিম। প্রশ্ন হচ্ছে, ঋণ সহায়তা এখন সরকারের জন্য কতটা প্রয়োজন? বাজেট বাস্তবায়ন করতে গেলে তো তাদের সমর্থন সহায়তা এগুলো সবই লাগবে। আর যদি IMF নেতিবাচক কোনো প্রতিবেদন দেয়, তাহলে সেক্ষেত্রে অন্যান্য যে সমস্ত উন্নয়ন সহযোগী রয়েছেন, বিশ্বব্যাংক, এশিয়া উন্নয়ন ব্যাংকের মতো, তো তারা কিন্তু আর অর্থ ছাড় করবে না। ইতিমধ্যে বিশ্ব অর্থনীতিতে চাপ তৈরি হয়েছে এই মধ্যপ্রাচ্য যুদ্ধকে কেন্দ্র করে। সেটার চাপ মোকাবেলা করে IMF-এর শর্তগুলো পূরণ করা, সংস্কার করা, সেগুলো আমার মনে হয় যে অনেক বড় কাজ হবে। আর্থিক টানাপোড়েন কাটাতে বৈশ্বিক উৎস থেকে ঋণ এবং সহায়তার জন্য তৎপরতা চালাচ্ছে অর্থ মন্ত্রণালয়। বাংলাদেশের অর্থনীতির উপরে ইতিমধ্যেই একটা ধাক্কা লেগেছে। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় চাঁদপুরের মতলব উত্তরে এক কৃষক বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। স্বজনরা বলছেন, মেয়েকে উত্ত্যক্তের ঘটনায় স্কুলে অভিযোগ করায় ক্ষিপ্ত হয়ে হামলা চালায় অভিযুক্তরা। গুরুতর আহত অবস্থায় 13 দিন চিকিৎসাধীন থাকার পর ঢাকায় মারা যান তিনি। কিন্তু এখনও হামলাকারীদের কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছে দরিদ্র পরিবারটি। মেয়ের স্কুলে যাওয়ার পথ নিরাপদ করার আকাঙ্ক্ষায় কাল হলো হতভাগ্য এক বাবার। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা পরিবারের সদস্যরা। আহাজারি যেন থামছেই না। চাঁদপুরের মতলব উত্তরের হরিণা গ্রামের বাসিন্দা 5 সন্তানের জনক জাকির হোসেন মিয়াজি কৃষি কাজ করে সংসার চালাতেন। পরিবারের অভিযোগ, জাকিরের 9ম শ্রেণীতে পড়ুয়া মেয়েকে স্কুলে যাওয়া আসার পথে দীর্ঘদিন উত্ত্যক্ত করত স্থানীয় কয়েকজন বখাটে। বিষয়টি জানালে তার বাবা লিখিত অভিযোগ করেন স্কুল কর্তৃপক্ষকে। এরপর থেকেই অভিযুক্ত ফাহিম, শাফিন ও তাদের সহযোগীদের রোষানলে পড়েন জাকির। তারা অনেকজন ডিস্টার্ব করতো, প্রায় 15-20 দিন যাবত তাদেরকে নিয়ে অনেক করতো। তারপর আমার স্বাস্থ্য বোন বাড়িতে বিষয় দিচ্ছে আমার চাচার কাছে, চাচা জিজ্ঞাসা করছে, আর আমার 2 চাচারা যে তারা রাতে এশারের পর মারধর করছে অনেক। ওর মেয়ের কি স্কুলে যাওয়ার সময় ইডবিজিং করছে, এটা প্রতিবাদ করাতে জাকির সহ ওর ছোট ভাই হোসেন, ওকে 2 ভাইয়ে তারা এই সন্ত্রাসরা মারধর করছে। পুরো বাজারটার ভিতরে, এমন একটা বাজারের ভিতরে মনে করেন যে কিছু বলা পায়নি, এটি মনে করেন যে বলা পায়নি মারছে একদম পিঠে, মনে করেন যে রড মট এটা দিয়ে মনে করেন যে বাইরে দিয়ে তোর একটা মানুষ এভাবে মারতে পারে না ভাই। পরিবার ও স্থানীয়দের দাবি, এ ঘটনার জেরে 23শে ফেব্রুয়ারি সন্ধ্যায় জাকির হোসেনের ওপর হামলা চালায় অভিযুক্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়। টানা 13 দিন চিকিৎসাধীন থাকার পর রোববার ভোরে মারা যান তিনি। আমার বাবা কৃষিকাজ করে, আমার আব্বু অনেক কষ্ট করে আমাদেরকে বড় করছে। আর এখন আমরা 5 জন যাবো, আমার আব্বুরে মাইরে লাইছে, আমরা স্কুলে যেতেছি, তারপর আমাদের ইফটিজিং করছে, তারপর আমার বাবারা জিজ্ঞাসা করতে গেছে, তারপর আমার বাবাদের মারছে, মাইরধর করছে, হত্যার বিচার চাই, ফাঁসির বিচার চাই, আর কিছু চাইতো না রে বাজার। এই ঘটনায় জাকিরের বড় ভাই জসিম মিয়াজি বাদী হয়ে 11 জনকে আসামি করে হত্যা মামলা করেছেন। জড়িতদের গ্রেফতারে চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। মামলা হয়েছে গতকালকে মামলা হয়েছে, এই পর্যন্তই। আসামিরা পলাতক আছে, বাসায় রেড দেওয়া হইতেছে, কোনো ধরতে পারি নাই, চেষ্টায় আছি। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। জারিন অর্নি, যমুনা নিউজ। নাটোরের সিংড়ায় মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বাবাকে মারধর করে হাত ভেঙে দিয়েছে বখাটেরা।
সোমবার বিকেলে সিংড়া থানায় মামলা করে ভুক্তভোগীর পরিবার। আহত ফটিক সর্দার বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। মামলা সূত্রে জানা যায়, উপজেলার খোলাবাড়িয়া গ্রামের ফটিক সর্দারের মেয়ে সেতু খাতুনকে পার্শ্ববর্তী লাখিকুড়ি এলাকার ইমান আলী দীর্ঘদিন ধরেই রাস্তাঘাটে ইভটিজিং করা সহ বিভিন্ন কুপ্রস্তাব দিত। বিষয়টি জেনে ফটিক সর্দার তার মেয়েকে বিরক্ত না করতে ইমান আলীকে নিষেধ করে। এতে ক্ষিপ্ত হয়ে ইমান আলী তার কয়েকজন সহযোগী নিয়ে রোববার সন্ধ্যায় ফটিক সর্দারের উপর হামলা চালায়। এ সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় ফটিক সর্দারকে রাজশাহী মেডিকেলে নেওয়া হয়। ঘটনার পর থেকেই অভিযুক্ত ইমান আলী ও তার সহযোগীরা পলাতক রয়েছে। আমার মেয়ের নাম্বার কিভাবে করে ইমান পাশে পাওয়ার পরে বিটি খুব জ্বালায় ফোনে। তিনজন গেছে, যায় একজন মুখ কাইটা ধরিছে, মোবাইল কাইটা লওয়ার পরে সৈন্য কইরা উঠায় লিয়া চলে গেছে সড়কে যায় এই বাইরিয়ান শুরু করেছে আর কোবান শুরু করেছে। সেতুকে সবসময় উত্তক্ত করে আসছে, ধর্ষণের হুমকি দাও, তুলে নিয়ে যাওয়ার হুমকি দাও, বিয়ে করবে এমন কথা বলে। মাদারীপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ উঠেছে। প্রায় 2 মাস আগে কালকিনি উপজেলার মিলন সর্দার ভুক্তভোগীর পরিবারের কাছে বিয়ের প্রস্তাব পাঠান। মেয়েটি কিশোরী হওয়ায় তার পরিবার প্রস্তাব ফিরিয়ে দেয়। এরপর বিভিন্নভাবে তাদের মধ্যে সম্পর্ক গড়ে উঠেছে বলে জানা যায়। গত 4 মার্চ বিয়ের প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে মিলন সর্দার মেয়েটিকে কালকিনি উপজেলার আলীনগরের একটি বাড়িতে নিয়ে আটকে রেখে ধর্ষণ করে। পরে তাকে মুন্সিগঞ্জের বিক্রমপুরের একটি বাড়িতে নিয়ে মিলন ও তার নানা নওয়াব আলী সর্দার মিলে কিশোরীটিকে একাধিকবার নির্যাতন করে বলে অভিযোগ করে পরিবারটি। পরে স্বজনরা খোঁজাখুঁজি করে সোমবার অসুস্থ অবস্থায় উদ্ধার করে কিশোরীকে হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ। 15 বছরের একটি মেয়েকে বিয়ের প্রলোভনে ফুসলিয়ে ধর্ষণ করা হয়েছে। এই ঘটনাটিতে মেয়ে ভিকটিম হাসপাতালে ভর্তি আছে। আমরা এখনো পর্যন্ত অভিযোগ পাইনি, আমরা আইনগত ব্যবস্থা নিব। আজও রাজধানীতে রয়েছে জ্বালানি তেলের সংকট। সরবরাহ সংকটে মঙ্গলবার সকালে স্বাভাবিক কার্যক্রম শুরু করতে পারেনি বেশ কয়েকটি পাম্প। তেল নিতে এসে ফিরে যেতে দেখা গেছে মোটরসাইকেল ও গাড়ি চালকদের। তবে কার্যক্রম চালু রাখা পাম্পগুলো তেল দিচ্ছে সরকারি নির্দেশনা মেনেই। তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশনে দেখা যায় যানবাহনের দীর্ঘ সারি। 1.5 থেকে 2 ঘন্টা অপেক্ষার পর মিলছে কাঙ্ক্ষিত জ্বালানি। চালকরা বলছেন, এই ভোগান্তি নিরসনে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে। কেউ কেউ তেল অবৈধভাবে মজুত করছে বলেও অভিযোগ ছিল তাদের। বাজার জুড়েই ভোজ্য তেলের জন্য হাহাকার। সয়াবিনের বাজারেও শুরু হয়েছে প্যানিক বাইং। খুচরা কিংবা পাইকারি সব ক্ষেত্রেই তেলের জন্য হা-হুতাশ। এমন অবস্থায় আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। জানান, ভোজ্য তেলের মজুত পর্যাপ্ত, প্রতিযোগিতা করে কেনার প্রয়োজন নেই। সরকার বাজারে অভিযান জোরালো করবেও বলে জানিয়েছেন মন্ত্রী। স্বাভাবিক সময়ের চেয়ে রোজার মাসে বেড়ে যায় সয়াবিন তেলের চাহিদা। এবার রোজার শুরু থেকেই চাহিদা মতো তেল পাচ্ছে না ভোক্তা। মধ্যপ্রাচ্যের যুদ্ধকে কেন্দ্র করে তীব্র হয়েছে সেই সংকট। তেল পাওয়া যাবে কিনা এই শঙ্কায় চাহিদার বেশি তেল কিনছেন কেউ কেউ। না থাকলেও বলতেছে না, মানে স্টকের মতো করে রাখতেছে। যদিও থাকে, জানি না, যদিও থাকে স্টক করে রেখে দিছে। তেলের যে দোকানগুলি আছে সেখানে আমি খুঁজেছি, বলে যে নাই 5 লিটার তেল নেই। আর লাগবে 5 লিটার, মনে করেন 3 মাস 5 মাসের জন্য নিয়ে যাচ্ছে। দোকানীদের দাবি, চাহিদা মতো তেল সরবরাহ করছে না উৎপাদক প্রতিষ্ঠান। তেল দিলেও জুড়ে দেওয়া হচ্ছে শর্ত। তীর কোম্পানি গত 1 মাসে আমার 35 কার্টন তেল দিচ্ছে। আমি গত মাসে টাকা দেওয়া, এখন পর্যন্ত মাল পাইনি। মানে এর মধ্যে একদিন শুধু 35 কার্টন তেল দিচ্ছে। রূপচাঁদা কোম্পানি মাঝে মাঝে আসে 20-25টা। ফ্রেশ কোম্পানি মানে মাল দেয়, তাও আবার অনেক কন্ডিশন আছে। না পাওয়ার কারণে কাস্টমারও বেশি নিতেছে। যারা 5 লিটার নিতেছে তারা 20 লিটার করে এখন চাইতেছে। এমন অবস্থায় সোমবার বিকেলে সচিবালয়ে ভোজ্য তেল আমদানিকারক ও উৎপাদকদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন বাণিজ্যমন্ত্রী। তেল সংকট নেই জানিয়ে প্যানিক বাইং না করার পরামর্শ দেন মন্ত্রী। বাজারে ভোজ্য তেলের পর্যাপ্ত সরবরাহ আছে। হয়তো কোনো জায়গায় প্যানিক বাইয়ের কারণে, প্যানিক পারচেজের কারণে আতঙ্কিত হয়ে অনেক সময় ভোক্তারা বেশি কেনার একটা প্রতিযোগিতায় নামেন। সেসব কারণে হয়তো কোনো জায়গায় মজুতটা তাৎক্ষণিকভাবে শেষ হয়ে গিয়েছিল। ভোজ্য তেলের বাজার তদারকি জোরদার করার ইঙ্গিতও দিয়েছেন বাণিজ্যমন্ত্রী। বাজারে এটার পর্যাপ্ত সরবরাহ আছে। যে জিনিস আছে সেটার জন্য প্রতিযোগিতা করার দরকার নাই। আর প্রতিযোগিতা করলে
অনেক সময় অসাধু, যার মানে মনোবৃত্তিটা সাধু না, সেরকম কোনো বিক্রেতা এটা সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারে। মাসে ভোজ্য তেলের চাহিদা 1.5 লাখ টন, তবে রোজা ও ঈদকে কেন্দ্র করে চাহিদা হয় 2 লাখ টনের বেশি। আমরা তদারকি তো চলছে, সেটাকে আরো জোরদার করব। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্পের উদ্বোধন আজ। রাজধানীর বনানী এলাকায় রয়েছেন এই সংক্রান্ত আনুষ্ঠানিকতা নিয়ে জানাতে সহকর্মী সাইফুদ্দিন রবিন, তার সঙ্গে যোগ দেব। রবিন, প্রধানমন্ত্রী তারেক রহমান তো আজ এই কার্যক্রমের উদ্বোধন করবেন সকাল 10টায় বনানীর টিএনটি মাঠ থেকে। কড়াইল বস্তি সংলগ্ন এই মাঠ থেকে যারা সুবিধাভোগী পরিবারগুলো রয়েছে তাদের মধ্যে বিতরণ শুরু করবেন তিনি উদ্বোধনের পরপরই। তো জানাবেন আজকের আয়োজন কেমন দেখছেন, এই উদ্বোধনের সকল প্রস্তুতি নিয়ে আপনার কাছ থেকে জানতে চাই। শাফিন, প্রস্তুত এই অর্থে যে যারা এই কার্ডের বা ফ্যামিলি কার্ডের সুবিধাভোগী হতে চাচ্ছে তারা উপস্থিতিটা বা অংশগ্রহণটা বাড়াচ্ছে এই মহাখালী বা বনানী টিএনটি স্কুল মাঠের এই জমায়েতে, যেখানে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যে ফ্যামিলি কার্ড মূলত বিএনপির দেশ গড়ার যে পরিকল্পনা ছিল সেই পরিকল্পনারই অংশ। তারা নির্বাচন পূর্ববর্তী সময়ে এই পরিকল্পনাগুলোর কথাই সাধারণের কাছে তুলে ধরার চেষ্টা করেছিল এবং পরবর্তীতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশের নানা প্রান্তে যেখানেই গিয়েছেন নির্বাচনী সমাবেশে, কর্মসূচিতে, সেখানেই তিনি এই প্রতিশ্রুতির কথা তুলে ধরেছেন। ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, হেলথ কার্ড সহ অন্যান্য বেশ কিছু নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে এই ফ্যামিলি কার্ডটিকেই তারা বেশ গুরুত্বের সঙ্গেই তুলে ধরার চেষ্টা করেছেন, যেখানে ব্যক্তি নয় পরিবারই উন্নয়নের মূল একক এমন স্লোগানকে সামনে রেখে নারীদেরকে, অর্থাৎ ঘরের যিনি গৃহকর্ত্রী তার হাতে তাকে স্বাবলম্বী করে তোলার জন্য 2,000 থেকে 2,500 কিংবা 2,500 থেকে 3,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা এবং পরবর্তীতে সেই আর্থিক সহায়তার পাশাপাশি নিত্য সমপরিমাণ অর্থের নিত্যপণ্য সেসব সুবিধা নিশ্চিত করা, এই সব লক্ষ্য নিয়ে মূলত এই ফ্যামিলি কার্ডটি। এবং কড়াইল বস্তির কিছু মানুষজনকে আসলে চিহ্নিত করে প্রথমত এই ঢাকার এই অঞ্চলে, অর্থাৎ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 19 নং ওয়ার্ডের এই কড়াইল বস্তি, সাততলা বস্তি এবং ভাসানটেক বস্তির এই 3টি বস্তির কিছু মানুষকে চিহ্নিত করে তাদেরকে এই ফ্যামিলি কার্ড তুলে দেওয়ার এক ধরনের পরীক্ষামূলক প্রকল্প হিসেবে নেওয়া হয়েছে। এবং প্রধানমন্ত্রী তারেক রহমান এই কার্যক্রমের উদ্বোধন করবেন এবং ধাপে ধাপে এটি গোটা দেশে এই কার্যক্রম চালু করবে সরকার। মোট আজকের দিনে 14টি জেলার 14টি ওয়ার্ডে মূলত এই কর্মসূচি হতে যাচ্ছে এবং এরপর এই পাইলট প্রকল্পটি সম্পূর্ণ দেশে পূর্ণভাবে চালু করার পরিকল্পনা রয়েছে। সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয় মূলত এই কার্যক্রমে তদারকি করছে। অর্থমন্ত্রী নেতৃত্বে এই সংক্রান্ত কমিটিও গঠন করেছে সরকার, যে কমিটির নেতৃত্বে এই ফ্যামিলি কার্ডের যাবতীয় আয়োজনগুলো আসলে চলছে। অপেক্ষা কেবলমাত্র প্রধানমন্ত্রী তারেক রহমানের এইখানটায় আসার, আরও বেশ খানিকটা সময় লাগবে। 10টার পরপরই আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচি শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে এবং প্রধানমন্ত্রী স্মারক হিসেবে হয়তো 2-1জনের হাতে এই ফ্যামিলি কার্ডটি তুলে দেবেন এবং তারা এই ক্ষমতায় আসার পরপরই প্রথম 1 মাসের মধ্যে নির্বাচনী ইশতেহার, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এই ফ্যামিলি কার্ডের মতো যে অঙ্গীকার ছিল সেটিকে সাধারণের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে এবং সেটির প্রথম ধাপ আজকের দিনে সূচিত হতে যাচ্ছে। শাফিন, রবিন, আমরা দেখছিলাম সেই নারীরা যারা আকাঙ্ক্ষা নিয়ে ভোট দিয়েছিলেন তারা এবার অপেক্ষায় রয়েছেন কিছুক্ষণের মধ্যেই উপকারভোগী হয়ে তাদের হাতে পৌঁছে যাবে ফ্যামিলি কার্ড। নিশ্চয়ই সে সম্পর্কে আপনার কাছ থেকে আরও বিস্তারিত জানবো। রবিন, ধন্যবাদ আপনাকে। এক কলসি পানির জন্য হাঁটতে হয় ঘন্টার পর ঘন্টা। ভোলার চরফ্যাশনের ঢালচর ইউনিয়নে বিশুদ্ধ পানির চরম সংকট। সরকারিভাবে 112টি নলকূপ থাকার কথা থাকলেও সচল রয়েছে এর অর্ধেক। ভোগান্তি এড়াতে অনেকেই পান করেন পুকুর বা নদীর পানি, এতে বাড়ছে পানিবাহিত রোগ। মেঘনা নদীর শেষ, শুরু বঙ্গোপসাগর। এমন অবস্থানে বিচ্ছিন্ন এক জনপদ ঢালচর, চারিদিকে থই থই পানি, কিন্তু সুপেয় পানির তীব্র অভাব ভোলার চরফ্যাশন উপজেলার এই ইউনিয়নে। সরকারি হিসেবে ঢালচরে 112টি নলকূপ থাকার কথা, তবে কয়েক দফা মেঘনার ভাঙনে বিলীন 1/2 শতাধিক। বছরের পর বছর বিকল কয়েকটি। 12,000 মানুষের বিশুদ্ধ পানির ভরসা মাত্র 50টি টিউবওয়েল। ঢালচরবাসীর অভিযোগ, সংকট থাকলেও চোখে পড়ছে না প্রশাসনের, নেই কার্যকরী উদ্যোগ। এখানে ধরেন আমাকে যে টিউবওয়েল দিয়ে গেছে সরকারি আরো বহুত আগে, এগুলো নষ্ট হয়ে যায় ঘন ঘন, পানি উঠে না ঠিক মতন। কখনো নদীর ঘাটে যাই, কখনো আনন্দ বাজারে যাই, পুরুষের ভিতরে অনেক কষ্ট করি, কল পাওয়া যায় না, পুকুরে ফুসকুনিতে অনেক কষ্ট হয় আমগো চলতে ফিরতে। যে ঢালচর ইউনিয়নে অন্তত আরো 500 টিউবওয়েল যদি হয়
তাহলে আমাদের এই পানির সংকট, বিশুদ্ধ পানি আমরা পামু। নলকূপের সংকটের কারণে মাত্র 1 কলসি পানি আনতে নারীদের পাড়ি দিতে হয় 30 মিনিট থেকে 1 ঘন্টার লম্বা পথ। বর্ষা মৌসুমে ভোগান্তি বাড়ে কয়েক গুণ। দুর্ভোগ এড়াতে অনেকেই পান করেন পুকুর কিংবা নদীর পানি, এতে বাড়ছে পানিবাহিত রোগ। এরকম কষ্ট করে পানি আনি, এটা রোজার মাস, কত কষ্ট করি। আমাগো আশেপাশে কোনো টিউবওয়েল নাই, আমরা এমন জায়গাতে পানি আনতে 1-1.5 ঘন্টা হাইটে যে আমরা পানি আনতে বাধ্য হয়ে ফুসকুনির পানি খাইতে হয়। কি করবো, করার কিছু নাই। এইসব পানি খায় বাচ্চা ফলা পানির অসুখ হয়। টিউবওয়েল সংকটের কথা স্বীকার করেন ভোলার জনস্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী। জানান, বর্তমানে বরাদ্দ না থাকায় নলকূপ দেয়া যাচ্ছে না। নদী ভাঙন বা চরের ভাঙনের কারণে কিছু টিউবওয়েল হয়তো বা ভাঙনের সাথে চলে গেছে। আমাদের এই যে চলমান যে অর্থ বছর, এই বছরে আমরা আসলে কোনো বরাদ্দই পাই নাই সারা বাংলাদেশে, আর কি, খালি ওইখানে না। আসার একটা সম্ভাবনা আছে, তো আসলে তখন আমরা আবার দিব। 1970 সালের আগে ঢালচরে জনবসতি শুরু হয়, কিন্তু ইউনিয়ন গঠিত হয় 2010 সালে। জারিন অর্নি, যমুনা নিউজ। কুমিল্লায় ঈদ ঘিরে জমজমাট বেচাকেনা। ক্রেতাদের পদচারণায় মুখরিত বিভিন্ন মার্কেট, শপিং মল। দাম কিছুটা বেশি হলেও পছন্দের পণ্য পেয়ে খুশি ক্রেতারা। আর বিক্রেতারা বলছেন, গেল বছরের তুলনায় এবার বেড়েছে বেচাকেনা। ঈদুল ফিতরকে সামনে রেখে জমে উঠেছে কুমিল্লার ঈদের কেনাকাটা। সকাল থেকেই ক্রেতাদের ভিড়ে মুখর হয়ে উঠছে শহরের বিপণী বিতান ও মার্কেটগুলো। গভীর রাত পর্যন্ত চলে বেচাকেনা। বিশেষ করে নগরীর কান্দিরপাড়, মনোহরপুর ও নিউ মার্কেট এলাকার মার্কেটগুলোতে দেখা যাচ্ছে ক্রেতাদের উপচে পড়া ভিড়। কাস্টমারও ভালো, বর্তমানে রেটও ভালো পাচ্ছি। আর বেশি আসছে ইন্ডিয়ান আর পাকিস্তানি। সাইজ অনুযায়ী কাপড় রাখছি। পাকিস্তানি আগানোর তাবাক্কাল ড্রেসগুলা, সারারা গারারাগুলো বেশি চাচ্ছে কাস্টমারে। ভালো যাচ্ছে আমাদের ব্যবসা, আর কোয়ালিটিও ভালো। আমাদের কাছে সব থাইপের, বড়দের থাইপেন আছে, আবার বাচ্চাদের ভালো শার্ট আছে, জাফরান কাপড়ের শার্ট আছে। পাকিস্তানি আসছে, ইন্ডিয়ান আসছে, পার্সি, আরও আফগানি আসছে, সারারা গারারা নায়রা এগুলো আছে আপনার। দেশিও আছে কিছু। তো এই সব মিলিয়ে ভালোই কালেকশন, কাস্টমারও আগের তুলনায় একটু ভালো। ঈদে পছন্দের পোশাক পেয়ে খুশি শিশুরা। ফলে পোশাক, জুতা, কসমেটিক্স থেকে শুরু করে শিশুদের নানা সামগ্রীর দোকানগুলোতে চলছে জমজমাট বেচাকেনা। আমি জামা কিনেছি এবং জুতা কিনেছি, আমার বাবা মায়ের সাথে এসেছি। জামা, প্যান্ট, জামা, জুতা। আর পরিবারের সবার জন্য নতুন পোশাক কেনার মধ্য দিয়ে ঈদের আসল আনন্দ পূর্ণতা পায় বলে মনে করছেন ক্রেতারা। তবে আগের বছরের তুলনায় পণ্যের দাম কিছুটা বেশি হয় বাজেট সামলাতে হিমশিম খেতে হচ্ছে অনেককে। শাড়ি নিলাম, তারপরে ওই যে আপুর মেয়ের জন্য ড্রেস নিলাম, নিজের জন্য অনেকগুলো জামা নিয়েছি। পাঞ্জাবি, এমনকি ড্রেস, জুতা, ইনশাল্লাহ সবকিছুই খুব নিত্য নতুন আধুনিক এক কালেকশন। 3 পিস দেখতেছি, কিন্তু ঈদ বাজারের প্রাইস অনেক বেশি। তবে দেশি বিদেশি পণ্যের বাহ্যিক কারণেই এবছর দাম কিছুটা বেশি হওয়ার কথা জানালেন ব্যবসায়ীরা। কিছুটা গতবারের চেয়ে তুলনামূলক বেশি, সেটা আমরাও স্বীকার করি। কারণ আমরা যখন ঢাকা, গাউসিয়া বা বিভিন্ন পাইকারি মার্কেট থেকে মাল কিনতে যাই, আমরাও দেখি যে গতবারের তুলনায় প্রত্যেক পিসে 200-300 টাকা করে দাম বাড়তি। দেশি বিদেশি আমরা কাস্টমার চাহিদা অনুযায়ী আমরা সব কিছু রাখি। কয়েকদিন পরে আমাদের বেচা কিনা আরও বাড়বে। ঈদের কেনাকাটাকে কেন্দ্র করে শহরের বিভিন্ন মার্কেট ও সড়কে বেড়েছে যানজট। আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ নজরদারি বাড়িয়েছে পুলিশ। নিরাপত্তা নিশ্চিতে মার্কেটগুলোতে নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা। সব মিলিয়ে শেষ সময়ের কেনাকাটায় আরও জমে উঠেছে ঈদের বাজার। ব্যস্ততা আর আনন্দের মিশেলে এখন উৎসবের আমেজে মুখর পুরো শহর। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। স্মরণকালের সবচেয়ে বড় যৌথ অভিযান হয়েছে চট্টগ্রামের ভয়ঙ্কর জনপদ জঙ্গল সলিমপুরে। গতকাল বিভিন্ন বাহিনীর প্রায় 3,500 সদস্য এই অভিযানে অংশ নেয়। আটক হয় 15 জন। সোমবার ভোর থেকেই জঙ্গল সলিমপুরের ভয়ঙ্কর সন্ত্রাসীদের নিরাপদ আস্তানায় দিনভর চলে এ যাবৎকালের সবচেয়ে বড় ও নজিরবিহীন সমন্বিত কমান্ডো অভিযান। সন্ত্রাসীরা প্রবেশ পথের কালভার্ট ভেঙে রাখলেও দমানো যায়নি অভিযান টিমকে। আকাশে হেলিকপ্টার দিয়ে নজরদারি, উড়ানো হয় ড্রোন, মাটির নিচে বা ঝোপঝাড়ে লুকানো অস্ত্র বিস্ফোরক শনাক্তে ছিল ডগ স্কোয়াডও। এক পর্যায়ে পাওয়া যায় সন্ত্রাসীদের নিয়ন্ত্রিত সিসি ক্যামেরা কন্ট্রোল রুম। অন্যতম অভিযুক্ত ইয়াসিন ও রকুনকে পাওয়া না গেলেও অভিযানে আটক করা হয় বেশ কয়েকজনকে। পরে জঙ্গল সলিমপুরে অপরাধ দমনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্যাম্প স্থাপনের কথা জানানো হয়। এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।